সে পুরুষ। আমি যদি পুরুষ নিয়ে আমাকে মানাবে? আমি প্রকৃত একটা নারী, প্রকৃত ক্ষেত্রে আমি নারী, তাই আমি নারী সেজে গেলাম। আর সে পুরুষ, অরিজিনাল পুরুষ, তাই সে সেজে গিয়েছে পুরুষ। এবার অনেক জায়গায় উল্টেও দেয়, একটা নারীকে পুরুষ করে দেয়, পুরুষকে নারী করে দেয়। এবার তাই যদি করে, অরিজিনাল মালকে যদি জেরক্স কপি করা হয় হবে, কিন্তু তেমন হবে না। মানে আমি প্রকৃত ক্ষেত্রে নারী, আমি যদি পুরুষের রোল করি তেমন পারবো? পারবো, কিন্তু তেমন হবে না। এই অরিজিনাল অরিজিনাল হয়, জেরক্স কপি জেরক্স কপি হয় না। কি বলছেন? মানাবে না তেমন। যাই হোক, আমি হলাম নারী আর সে হলো পুরুষ। আজকে নারী পুরুষের হবে গোলক, পুরুষ আর প্রকৃতির লড়াই হবে আসর মাঝারে। বিচার করবেন ভক্ত জনে যেতে আর বেহারে। আমি নারী, সে পুরুষ। আমি যদি ঋতুপর্ণা হয়, সে হবে প্রসঞ্জিৎ নাকি? সে যদি দেব হয়, আমি হব কোয়েল। সে যদি শিব হয়, আমি হব দুর্গা। সে যদি মহাকাল হয়, আমি হব মহাকালী। ভোলা হলে আমি হব ভুলি। সে যদি নারায়ণ হয়, আমি হব লক্ষ্মী। সে যদি ভোলার বাবা হয়, আমি হব ভোলার মা নাকি? এমনকি এ যদি কান্না সাজে, আমিও কান্নি সাজবো। গান্ধারী আছে নাকি? ধৃতরাষ্ট্র অন্ধ, তার বউ গান্ধারী, সেও কান্নি সেজে গিয়েছে। এমনি হবে এই নারী পুরুষের লড়াই। তবে কোথায় ওদের দেখা শোনা, আপনাদের কি আমার সাথে কোনো শত্রুতা আছে না? এই লোকগুলোর সাথে শত্রুতা আছে? ওইখানে বসে আছেন, এইখানে আসুন। নারী পুরুষ পাল্লা, নারীরা যদি ওই দিকে বসে থাকে, গান করতে ভালো লাগবে? আসুন আসুন, সামনে আসুন। এখানে মেলা জায়গা করে আছে, বসুন। পাশে নজর যাবে না, গান করতে কেমন লাগবে? এবার আমি হলাম নারী, যত যত নারী আছে সব আমার দলে এখন, তাই তো? আর সে পুরুষ, যত যত পুরুষ আছে এখন তার দলে। আমার দলের মালগুলো যদি সাইডে বসে থাকে, গান করতে কেমন লাগবে? আসুন সব এইখানে বসুন। দেখা শোনা আমাদের এবার কোনখানে? প্রথমে দেখা হলো মোদের কোনখানে, কোনখানে প্রথমে দেখা হলো মোদের কোনখানে, কোনখানে প্রথম দেখা হলো মোদের কোনখানে। যেদিন দুই দিকে দুই জায়গাতে আমাদের দেখাশোনা হয়। এক জায়গায় দেখাশোনা হচ্ছে নারী পুরুষের প্রথম, সর্বপ্রথম যেখানে দেখাশোনা হয়েছিল, যখন এই পৃথিবীর সৃষ্টি হয়, তারপরে যে নারী সৃষ্টি হয়, যখন দেখাশোনা হলো। আর এক জায়গায় দেখাশোনা হয় কোথায়? বাসর ঘরে নাকি? বাসর রাইতে হয় দেখাশোনা। আগে শাস্ত্র ধরে যেইখানে দেখাশোনা সেইটা আগে বলি। যখন এই পৃথিবীতে কিচ্ছু ছিল না, যখন পৃথিবীতে কিছু ছিল না, গাছপালা কিছুই তো ছিল না, বটপত্রে ভেসিকারী, বটপত্র সৃষ্টিকারী, যে জন্যই আমার শ্যাম কালো সোনা। যখন কিচ্ছু ছিল না, তখন বটপত্রে আমার নারায়ণ ভাসে। নারায়ণ সৃষ্টি হলো, ভেবে দেখা যায় পরম ঘরে নারায়ণ আমার ভাবিতেছে হাই। এই জগতে আমি একা থাকবো না কই, আমি পৃথিবীকে সৃষ্টি করব জানেন জ্ঞানী গুণী। এই গোটা পৃথিবী, যত মানুষজন, গাছপালা, সব কিছু আমি সৃষ্টি করব। ভাবতে ভাবতে প্রভুর আমার গো ঝরে পড়ল ঘাম। তাহা হতে জন্ম নিল আদ্যা শক্তি নাম, তাহা হতে আদ্যা শক্তি জন্ম নিল।
ওরে এইবার ভগবান কি যে করিল, তর্জনী আঙুল দ্বারা ভোগ চিহ্ন জানি সেদিন এঁকে দিল। ভোগ চিহ্ন এঁকে দিল, এই সেই দিন হয়েছিল সে ভগবান আমাকে বানিয়েছিল ভগবতী। ভোগ চিহ্ন এঁকে দিল, সেদিন করেছিল ভগবতী। 3 ফোঁটা রক্ত জানি সেদিনে ঝরেছিল, তাহা হইতে 3টে পুরুষের জন্ম হয়ে গেল। 3টে পুরুষের জন্ম হয়ে যায় সেইখান থেকে, ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। তারপরে সৃষ্টি হয়েছিল 3টে নারী, যোগমায়া, মহামায়া আর মায়া। যোগমায়া নিল নারায়ণ গোবিন্দ যিনি, আর মহামায়া নিল কে? মহেশ্বর ভোলানাথ। সেজন নিল মহামায়া, আর মায়া দিল আমাদের মতো জীব সংসারকে। নাকি আমাদের বাড়িতে যদি কেউ এসে 5 দিন থেকে যায়, তার জন্য মন খারাপ করে কেন? আমাদের মায়া আছে, আমাদের জীব সংসারকে মায়া দিয়েছে। এইখানেতে দেখাশোনা, এইখানে আলোচনা। এবারে দেখাশোনা করলে পরে গান তো হবে না, কিছু জিজ্ঞাসা করতে হবে, এই না কবির গানে। এবার আসলে যখন প্রথম উঠেছি, এবার একটু পা জড়িয়ে ঝগড়া লাগাইতে হবে, নিজে থেকে ঝগড়া একটু লাগাইতে হবে প্রথম যখন উঠেছি। এবার আমি জিজ্ঞাসা এইখানে করি যে তুমি সেই দিন ভোগ চিহ্ন এঁকে দিয়ে ভগবান, আর আমি হলাম ভগবতী। ভগবতী সাজানোর পরে আমাকে ভোগের বতী সাজিয়ে দিলে কেন? এই নারী কি তোমাদের নজরে ভোগের বস্তু নাকি সাধনার বস্তু? একটু ভাবে ভাবে জানিয়ে দেবে, ভাবে ভাবে জানিয়ে দেবে, আমার মনের বাসনা পূর্ণ হবে। ভাবে ভাবে জানিয়ে দেবে। আর একটা জিজ্ঞাসা, এই যে সত্য, ত্রেতা, দাপর আর কলি, এই 4টে যুগে ভগবান লীলা করে গিয়েছে, তার সঙ্গে লক্ষ্মী এসেছিল নারায়ণের সঙ্গে। সত্য যুগে নারায়ণের সঙ্গে ছিল লক্ষ্মী, আর ত্রেতাতে রামের সঙ্গে ছিল সীতা, আর দাপুরে ছিল রাধা রানী গোবিন্দের সঙ্গে, আর কলিতে বিষ্ণুপ্রিয়া ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে। এই 4টে যুগে ভগবান অবতার নিয়েছে, তার সঙ্গে লক্ষ্মীও এসেছে। নাকি এইখানে জিজ্ঞাসা, এইখানে জিজ্ঞাসা, এইখানে জিজ্ঞাসা ওগো আমি করে যাই। সত্য যুগে লক্ষ্মীকে ত্যাগ করেছিল নারায়ণ, গো কার বা জানা নাই। লক্ষ্মীকে সত্য যুগে কাঁদিয়েছিল নারায়ণ, ত্রেতাতে সীতাকে কাঁদালো রামচন্দ্র। সীতা সতী ছিল, যখন পিতৃসত্য পালন করার জন্য রামচন্দ্র বনে চলে যায়, তারপরে সীতাও তার সঙ্গে চলে গিয়েছিল। সতীরও দেবতাপতি জীবনেরও সার, পুজিতে এসেছি ভবে আমি চরণ যাহার। নাকি সীতা তার সঙ্গে চলে গিয়েছিল, ওইখানে লঙ্কার রাবণ তাকে হরণ করিয়েছিল। সেইখানে কত বছর থাকার পর যখন রামচন্দ্র উদ্ধার করে নিয়ে এলো সীতাকে, তখন বলেছিল অগ্নি পরীক্ষা দিতে। তুমি কি আসলে সতী নাকি অসতী হয়ে গিয়েছো, একটু পরীক্ষা নেব। অগ্নি পরীক্ষা দেওয়া করিয়েছিল। সীতা কান্না করছে যে ভগবান আমাকে সন্দেহ করছে, আমার রঘুবর আমাকে সন্দেহ করছে। হয়তো মনে মনে ভাবছে আমি যদি একবার অগ্নি পরীক্ষা দেওয়ার সময় যদি একবার রামের চরণ স্পর্শ করে একবার যদি প্রণাম করতে যাই, তাহলে হয়তো আমাকে রামচন্দ্র জড়িয়ে বুকে ধরবে আর আমাকে অগ্নি পরীক্ষা করতে দেবে না। সে পা ছুটে গেল, আর রামচন্দ্র পাটাকেও সরিয়ে নিল। আমার চরণ স্পর্শে অহল্যা পাষাণী থেকে মানবী হয়েছে, সীতা যদি অসতী থেকে যদি সতী হয়ে যায়, চরণটাকে সরিয়ে নিল।
অগ্নি পরীক্ষায় পাশ করেছিল সীতা। তারপরে যখন অযোধ্যায় ফিরে এলো, যখন একটু সুখের সময় এসেছে, তখন রামচন্দ্র সীতাকে বনবাস করে দিল। সীতাকে বনবাস করে দিল। বলো গো এমন কেন হলো? সীতাকে বনবাস করে দিল। তারপরে দাপর যুগ, তারপরে দাপর যুগ যখন চলে এলো, নারায়ণ কৃষ্ণ রূপে জন্ম জানি নিল। তার সঙ্গে রাধারানী লীলা করে যায়। তার সাথে রাধারানী ছিল, কিন্তু রাধারানীকেও ত্যাগ করেছিল দাপর যুগে শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ছাড়া হইতে হয়েছিল রাধারানীকে। রাধারানীকে দাপর যুগে কাঁদালো শ্রীকৃষ্ণ। তারপরে কলিযুগ যখন গৌরাঙ্গ মহাপ্রভু অবতার নিল, তার বউ জানে এই বিষ্ণুপ্রিয়া ছিল। বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যায়। কেন ত্যাগ করল হইল গো বলো না আমায়? এই চার যুগে নারী কেন ত্যাগ করলো? নারীকে কাঁদালো কেন? আমায় ভাবে ভাবে বুঝিয়ে যাবে, ভাবে ভাবে বুঝিয়ে যাবে। আমার মনের বাসনা পূর্ণ হবে। ভাবে ভাবে বুঝিয়ে যাবে, মনে বাসনা পূর্ণ হবে। এবার এটা শাস্ত্র দিকে হলো, আর বাস্তব জীবনে কোনখানে দেখাশোনা? হ্যাঁ, বাসর ঘরে নাকি? বাসর ঘরে হয়েছিল প্রথম দেখাশোনা। ও মা, এখনকার দেখাশোনা সে দেখাশোনা লয়। এখন মোবাইল জুড়ে দেবে। আগে ছিল টিপাটিপি, এখন হয়েছে ঠেলা ঠেলি। ওতে ভিডিও কল করবে, দেখা যাবে নাকি? এখন বিয়েও সেই রকম হয় না। বিয়ে কেমন করে হচ্ছে? এ বলছে হ্যালো তুমি কোথায়? আমি আমতলায়। হ্যালো তুমি কোথায়? আমি জামতলায়। থেকো না আর জামতলায়, চলে এসো হনুমান তলায়, হয়ে যাবে তলায়। বেশ বেশ, পাহাড়ি পাহাড়ি সোনা রে। এখন এইভাবেই হচ্ছে নাকি? কিন্তু এই দেখাশোনাটা সেই রকম না। যখন বিয়ে হয়, দেখাশোনা হচ্ছে আমার বাবার বাড়ির উঠোনে এই পুরুষটা এসেছে টোপর পরে আমাকে বিয়ে করতে নাকি? প্রথমে আমাকে ভালো করে জানি সাজিয়ে গো দিল, ভালো করে আমাকে সাজিয়ে জানি দিল। দুটো পান পাতাই আমার চোখে লাগিয়ে যে দিল, দুটো পান পাতা আমার চোখে দিয়ে দিল, ভালো করে সাজিয়ে দিয়ে বলছে এই পান পাতা দুটো চোখে ঢেকে রাখো, এখন মুখ দেখাইতে নাই। আমি ভাবছি যা নিয়ে কি হইলো। কাপড় কাপড় খোদাই খোদাই। দাঁড়িয়ে না যাই হোক, আমার কাকাবাবু এসে আমাকে 20 টাকা দান করে গিয়েছে, আশীর্বাদ আমি শিরোধার্য করি। এইবার আমি মনে মনে ভাবছি আমাকে এত সুন্দর করে সাজিয়ে দিল, আর দুটো পান পাতা চোখে ঢেকে দিয়ে বলছে মুখ দেখো না। মুখ দেখাবো না? আমাকে এত সুন্দর করে সাজিয়েছে, আমি মুখ দেখাবো না? যে না, মুখ দেখানো হবে না, পান পাতা দুটো ঢেকে রেখে দিয়েছে। এবার আমি ভাবছি ভদ্রলোক কখন আসবে, কখন আসবে বিয়ে করতে। আসেই না, আসেই না। এবার কিন্তু শেষ পর্যন্ত সব হইচই করতে লাগলো, রে বর এসেছে, বর এসেছে। এবার সে এসেছে, আমি এই পান পাতা দুটো সরি সরি ফাঁকে ফাঁকে একবার তাকিয়ে তাকিয়ে দেখছি সেই ভদ্রলোক এসেছে তো না অন্য কেউ চলে এসেছে। ওই ভদ্রলোককেই আমি ভালোবাসি, অন্য কাউকে তো বিয়ে করবো না। আমি পানের পাতাটা একটু সরিয়ে সরিয়ে ফাঁকে ফাঁকে দেখছি, তাও দেখা মেলে না। এত ভিড়ে দেখবো কোথায়? তারপরে যখন বিয়ে শুরু হয়, আমাদের যখন শুভ দৃষ্টি হলো, তখন একটা চাদর মাথার উপর চাপিয়ে দিল। এই পুরুষটা তাকাচ্ছে আমার দিকে, আমি তাকাচ্ছি ওর দিকে। বাবরে, তাকানোর কি ছিড়ি একবার গরুর মতো চকমক, একবার ড্যাপ ড্যাপ করে তাকাচ্ছি। তখন আমি চোখ দুটো খুলে দেখছি সেই ভদ্রলোকই বটে, সেই মালটাই বটে।
তখন আমাদের হলো শুভ দৃষ্টি, তারপর মালা বদল হলো, 7 পাকে বাঁধা হলো, তারপরে সিঁদুর দানও হলো, আস্তে আস্তে বিয়ে সম্পন্ন হলো। তারপরে এইবার এলো বাসর ঘরে, নাকি বাসর ঘরে আমি একটা এক হাত ঘুমটা টেনে বসে আছি মা, এই পুরুষটা টুকটুক করে এলো ঘরে, ঘরে কপাট দিয়ে দিল, আমার কাছে চুপ করে এসে বলছে কি গো, আমাদের বাড়ির লোকজন আত্মীয় স্বজন সবাইকে ভালো লেগেছে তো? বেশ বেশ বাহ। এবার তখন আর মুখে কথা হয় না মা, তখন বলে না হ্যাঁ গো ভালো লেগেছে, তখন আর কথা থাকতেও কথা বেড়ায় না, ঘাড় লড়ালড়ি চলে, তখন এই কথা ঘাড়ে হয়, কি গো আত্মীয় স্বজন ভালো লেগেছে তো? এই তো হ্যাঁ বাবা। তারপরে বলছে আমাদের বাড়ি ঘর তোমার পছন্দ হয়েছে তো, ভালো লেগেছে তো? বেশ বেশ। তারপরে জিজ্ঞাসা করছে আমাকে ভালো লেগেছে তো? এবার যখন জিজ্ঞাসা করবে আমাকে ভালো লেগেছে তো, প্রথমেই তো বলে দেয় হ্যাঁ গো তোমাকে খুব ভালো লেগেছে, না তা বলা তা যাবে তো না। বলা যায় না, তখন আর ঘাড়ও লড়াইতে হয় না, প্রকাশ করে বলতেও হয় না, এই ঠোঁটের কোণে যেই একটা মিচকে হাসি দেবে বেশ, বেশ, তাতেই বাহ। বোঝা যায় যে সুন্দর হ্যাঁ কথা, বাহ। ভালো হারি বলে, হারি লেগেছে, বাবা রে। নাকি? তারপর হাতে হাত রেখে শপথ করলাম, প্রতিজ্ঞা করলাম যে আমাদের সংসারে যতই অশান্তি বয়ে যাক, যতই ঝড় তুফান বয়ে যাক, আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, চিরকাল আমরা একসাথে থাকবো। যেমন একটা লতা গাছ একটা বৃক্ষকে জড়িয়ে জড়িয়ে ওঠে, তোমাকে জড়িয়ে জড়িয়ে আমি সেই রকম তুমি তমাল তরু, আমি মাধবী বনের মালতী লতা, তুমি আমার তরু, আমি মাধবী বনের মালতী লতা। তুমি তমাল তরু, আমি মাধবী বনের মালতী। মালতী লতা। তাই হাতে হাত রেখে গো সেদিন শপথ যে করিলাম, একসাথে রইব মোরা, কথাটা যে দিলাম। এইখানে হয়েছিল এবার দেখাশোনা, এবার কিছু জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করতে হবে, কিছু জিজ্ঞাসা করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। তবে বলো পুরুষ বলো, তবে জিজ্ঞাসা করতে হবে। আমার প্রথম নাম্বারের দাবি, প্রথম নাম্বারের দাবি, আমার প্রথম নাম্বারের দাবি, আমি তোমায় করে যাই, তুমি বলো 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 পুরুষ বলো নাই আমায়, কি বিয়ের সময় তুমি আমাকে শাখা আর সিঁদুর দিলে, এটা আমি কিন্তু বাবার বাড়ি থেকে নিয়ে আসিনি, বাবার বাড়িতে আমাকে দেয়নি, এইটা তুমি গিয়েছিলে আমাকে শাখা আর সিঁদুর তুমি আমাকে দান করেছো, তাই তো? বলো এই শাখা সিঁদুরের জন্ম কোথায়? শাখা সিঁদুরের জন্ম কোথায়? তোমার কাছে জানতে যে চাই, শাখা সিঁদুরের জন্ম কোথায় তোমার কাছে জানিতে চাই। এবার আর এক কথা বলে যা, বলে যা। এবার আর এক কথা বলে যাই, জিজ্ঞাসা করি শোনো কথা তুমি, মনের কথা তোমার কাছে জেনে নেবই আমি, হারি রে বাবা। আর জিজ্ঞাসা করব না, লাস্ট জিজ্ঞাসা হচ্ছে তোমাদের কি করে চেনা যায়, বাহ, সুন্দর কথা বাহ। তোমাদের কি করে চেনা যায়? আসতে এই যে এত এত মায়েরা আমার সামনে বসে আছে, দেখে কিন্তু চেনা যায় কার বিয়ে হয়েছে, কার বিয়ে হয়নি, কার বিয়ে হয়ে তার স্বামী মারা গিয়েছে, তাই তো? দেখে চেনা যায়। যাদের বিয়ে হয়েছে তাদের কপালে সিঁদুর থাকবে, মাথায় সিঁদুর থাকবে, হাতে শাখা থাকবে, নাকি? আর পরনে লাল রঙের শাড়ি হোক,
যে কোনো রঙের শাড়ি কিন্তু থাকবে, সাদা শাড়ি বাদে যে কোনো শাড়ি থাকবে। আর যারা বিধবা তাদেরকে দেখেও চেনা যায়, তাদের হাতে শঙ্খও থাকে না, তাদের মাথাতে সিঁদুরও থাকে না, তাদের পরনে কিন্তু সাদা শাড়ি থাকে। আমার এই ঠাকুমা বসে আছে, দেখে কিন্তু চেনা যাচ্ছে বিধবা, তাই না? আর আমার যে দিদিটা সামনে বসে আছে, দেখে কিন্তু চেনা যাচ্ছে শতবা, বিয়ে হয়েছে। আর যাদের বিয়ে হয়নি তাদেরকেও দেখে চেনা যায়, তারা শাখা সিঁদুরও পরে না, তারা নিজের ইচ্ছা মতো যাই মন তাই জামা পরে, কাপড়ও পরে, যেমন আমি পরেছি, যাই মন তাই পরে, দেখে চেনা যায় বিয়ে হয়েছে কি হয়নি, নাকি বিয়ে হয়ে স্বামী মারা গিয়েছে। কিন্তু এইখানে এত এত পুরুষ বসে আছে, আমার বাবার সাথী নাই, দেখে চেনা যাবে তার বিয়ে হয়েছে নাকি বিয়ে হয়নি, নাকি বিয়ে হয়ে বউ মারা গিয়েছে। চেনা যাবে দিদি, চেনা যাবে দেখে যে বিয়ে হয়েছে কি হয়নি। তোমাদের কেমন করে চিনবো, তোমাদের কেমন করে চিনব, প্রকাশ করে আমায় বলো, তোমাদের কেমন করে চিনব। যাই হোক আর বেশি বলবো না, এই কটা দাবি রেখে আমি আমার প্রথম পালা আমি সাঙ্গ করি, এই পর্যন্তই থাক। যাবার আগে একটা কথা বলে যায় নাকি, যাবার আগে বলে যায়, জানেন তো আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা, ভরতপুর থানা, চুয়াত্তর গ্রাম। আমার নাম ইতিপাল, আপনাদের আশীর্বাদে কবি গান করতে এসেছি, আমার গুরুদেব কাঞ্চন মণ্ডল। তো আমার বাড়ি চুয়াত্তর, আমি পড়াশোনা করি রসরা অম্বিকা উচ্চ বিদ্যালয়, রসরাতে আমি পড়াশোনা করি। ওইখানে হিন্দু মুসলমান কিন্তু উভয়েই ওইখানে পড়াশোনা করে, ঠিক আছে? এইখানে মুসলমান আছে নাকি? আচ্ছা নাই? আচ্ছা আচ্ছা আছে, গান শুনতে তো ঠিক সেই রকম। তো উভয়ে কিন্তু সেখানে পড়াশোনা করি। আমার একটা বন্ধু আছে, নাম হচ্ছে করিম শেখ। করিম শেখ কি আর বলবো, আমাকে এসে বলছে এই ইতি তুই তো গান বাজনা করিস, হ্যাঁ কে বলে কবির জগতে নেমেছি। তা বলছে তুই দীক্ষা টিক্ষা নিয়েছিস? বলছে হ্যাঁ। আমি বললাম দীক্ষা নিয়েছি। তা বলছে যে ভাই তুই কোথাও ঘুরতে গিয়েছিলিস, তোদের কী সব ধাম বলে যে মায়াপুর, নবদ্বীপ, পুরী, বৃন্দাবন, কেদারনাথ ঘুরতে গিয়েছিলিস? আমি বললাম ওসব জায়গা তো যাই না, একবার পুরী গিয়েছি আর একবার মায়াপুর গিয়েছি। যে ভাই 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 মায়াপুরে একবার যাব, আমাকে যাওয়ার সুযোগ করে দিবি? আমি বললাম হবে না, কিসের জন্য হবে, কিন্তু তোর আগে তোর বেশটাকে আগে পাল্টাইতে হবে। কি করতে হবে? তুই যে দাড়ি আছে এই দাড়ি কোটা কেটে নিবি, মস্তক মুন্ডন করে এইখানে কোটা চুল রেখে নিবি, দাদার সঙ্গে তিলক কেটে নিবি, তারপরে পরনে একটা সাদা বস্ত্র নালে গেরুয়া বস্ত্র ধারণ করে তুলসী কাঠের গলায় মালা দিয়ে একটা জপ করার মালা নিবি, একটা কান্দে ঝুলা লিস তো লিবি, নালে না লিবি, এইভাবে চলে যাবে। এবার হাঁটতে লেগে যাবে, দাঁড়া নামটা কিন্তু এখানে করিম শেখ বলে দিস না, তাহলে ঢুকতে দেবে না। তাই তো নামটা বলবি মধুসূদন দত্ত, বাবার নাম যদি জিজ্ঞাসা করে বলবি স্বাধীন দত্ত। এবার ও ভদ্রলোক সে আমার কথা মতো তাই করেছে। এবার টুকটুক টুকটুক করে কিন্তু সেই চলে গিয়েছে মায়াপুরে। ওইখানে গিয়ে কিন্তু কি করব, কোনো মুসলমানের ছেলে যদি কোনো হিন্দুর তীর্থস্থানে যায়, প্রথমে একটু অবাক অবাক লাগবে, অবাক অবাক লাগবে, দিয়ে এক পা দু পা ফেলতে ফেলতে ভয়ে 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 যায়। এবার কিন্তু দেখে ওই লোকগুলো সন্দেহ করেছে, দেখেই সন্দেহ হয়ে গিয়েছে। বলছে তো বাড়ি কোথা? বলছে আমার বাড়ি মুর্শিদাবাদ জেলা রসরা আমার বাড়ি। বলছে বেশ ভালো কথা, তোর নাম কি? থতমত করতে লেগেছে, নামটা বেলায় যে জিজ্ঞাসা করছে মধুসূদন দত্ত। তোর বাবার নাম? স্বাধীন দত্ত। দিয়ে ছেড়ে দিল। আবার সে হাত পা কাঁপতে লেগেছে, টুকটুক করে যাচ্ছে। যে সত্যি করে বল, আল্লাহর কিরি বলছে, সেই কিরিতে যেন ধরা পড়ো না, ও গো আমার পুরুষ সোনা। যাই হোক আর বেশি কিছু বলবো না, এই কটা আমি বলে গেলাম। তুমি তুমি ওপারে কাঁদিছ বন্ধু,